নায়কভেদ প্রকরণ আমরা পড়েছি। এইবার নায়িকাভেদ প্রকরণ পড়ে নেওয়া যাক। নায়িকাভেদ প্রকরণ আপনি যখন পাঠ্য বই থেকে পড়বেন তখন দেখবেন শুরুতেই স্বকীয়া নায়িকা এবং পরকীয়া নায়িকা এই বিষয়ে একটা তুলনা করা আছে। অধ্যায়টা শুরুই হচ্ছে একটা তুলনার মাধ্যমে। কিরকম? রূপ গোস্বামী বলছেন যে নাট্যতাত্ত্বিকরা পরকীয়া নায়িকার শ্রেষ্ঠত্ব মেনে নেননি। আমাদের সনাতন যে ভারতীয় কাব্যশাস্ত্র রয়েছে তাতে পরকীয়া নায়িকাকে গুরুত্ব দেওয়া হয়নি। পরকীয়া নায়িকার কতগুলো নেগেটিভ পয়েন্ট রয়েছে। কি কি নেগেটিভ পয়েন্ট? প্রথমত, পরকীয়া হলো অধর্ম। ২ নম্বর হলো, পরকীয়া এক ধরনের লজ্জার বিষয়। কারণ অন্য ব্যক্তি যদি এর কথায় জেনে যায় এবং পরকীয়া নায়িকার কথা যদি আমরা সাহিত্যে প্রচার করি, তাহলে তার থেকে সাধারণ মানুষের কাছেও ভুল বার্তা যায়, অর্থাৎ জনচিত্ত মালিন্য ঘটে। মানে মানুষ ভুল শেখে, মানুষকে ভুল আইডিওলজি বা আদর্শ শেখানো হয়। তার জন্য সনাতন ভারতীয় কাব্যতত্ত্বে পরকীয়া নায়িকাকে গুরুত্ব দেওয়া হয়নি। কথাটা সত্যি, কিন্তু এই নিয়ম শ্রীকৃষ্ণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ শ্রীকৃষ্ণ তো কোনো প্রাকৃত নায়ক নন, তিনিই হলেন স্বয়ং ভগবান। তাহলে সাধারণ কাব্যশাস্ত্রে পরকীয়া নায়িকার বিরোধিতা করা হয়েছে আমরা মানছি, কিন্তু এই নিয়ম শ্রীকৃষ্ণের ওপর লাগু করা যায় না। এবার পরকীয়া নায়িকাকে বা সামগ্রিক পরকীয়া নায়িকাকে নয়, সামগ্রিকভাবে নায়িকাকে আমরা কটা ভাগে ভাগ করছি। প্রথমেই আমরা নায়িকাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্বকীয়া আর একটা হলো পরকীয়া। স্বকীয়া বা স্বীয়া নায়িকা কাকে বলে? শ্রীকৃষ্ণের বিবাহিত পত্নী যারা, তাদের আমরা বলবো স্বকীয়া নায়িকা। আর অন্যদিকে যারা, যেসব নায়িকা শ্রীকৃষ্ণের বিবাহিত পত্নী নন, তাদের আমরা বলবো পরকীয়া নায়িকা। এবার এই পরকীয়া নায়িকাকে আবার ফার্দার দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। এখানটায় দেখুন আপনি, এই যে পরকীয়া নায়িকাকে আমরা ভাগ করতে পারি কন্যকা বা কন্যা, আর একটা হলো পরোরা। এই কথাটার মানে কি? মানে হলো পরকীয়া নায়িকাদের মধ্যে যাদের এখনো বিয়ে হয়নি, হুম, যেসব আহ, ব্রজের কন্যা এখনো বিবাহিত হননি, তাদের বলা হচ্ছে কন্যকা বা কন্যা নায়িকা। অন্যদিকে যেসব ব্রজবালা, তাদের বিবাহ হয়ে গেছে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো গোপের সঙ্গে, তাদের বলা হবে পররা নায়িকা। তাহলে এখনো পর্যন্ত আমরা কি বললাম, একবার সামারাইজ করে দিই। নায়িকাকে আমরা দুভাগে ভাগ করলাম। শ্রীকৃষ্ণের নিজের যারা বিবাহিতা পত্নী, রুক্মিণী, সত্যভামা প্রমুখ যারা দ্বারকায় থাকেন, তাদের আমরা বলছি স্বকীয়া নায়িকা। আর শ্রীকৃষ্ণের নিজের বিবাহিতা পত্নী ছাড়া অন্য বাকি যারা রয়েছেন, তাদের সকলকেই আমি বলবো পরকীয়া নায়িকা। এই পরকীয়া নায়িকাকে আবার ফার্দার দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো কন্যকা নায়িকা, আর একটা হলো পররা নায়িকা। যাদের বিয়ে হয়নি তারা হলো কন্যকা, আর যাদের শ্রীকৃষ্ণ ছাড়া অন্য ব্রজগোপের সঙ্গে বিয়ে হয়ে গেছে তারা হলেন পররা নায়িকা। এইবার লক্ষ্য করে দেখুন, নিজের বিবাহিত পত্নীদের আমরা, শ্রীকৃষ্ণের নিজের বিবাহিত পত্নী অর্থাৎ স্বকীয়া নায়িকাদের আমরা ফার্দার তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি: মুগ্ধা, মুগ্ধা, প্রগল্ভা। অন্যদিকে পররা নায়িকাকেও আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি: মুগ্ধা, মুগ্ধা এবং প্রগল্ভা। কন্যকা নায়িকার একটাই ক্যাটাগরি হয়, তারা হলেন সর্বদাই মুগ্ধা। এবার এই টার্মিনোলজি গুলো নতুন, মুগ্ধা, মুগ্ধা, প্রগল্ভা কাকে বলে এটা আমরা একটু দেখে নেব। এই জায়গাটা লক্ষ্য করুন। এই যে কিছুই না, বিষয়টা হলো এরকম। নায়িকারা দেখুন, পুরোটাই হিউম্যান সাইকোলজি। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চরিত্র বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। আপনি আপনার 10 বছর বয়সে যা চাইতেন, আপনার 20 বছর বয়সে আপনি নিশ্চয়ই সেটা চান না, আবার 30 বছর বয়সে অন্য কিছু চাইবেন। তো বিষয়টা হলো অনেকটা এরকম। মুগ্ধা নায়িকা, তাদের বয়স অনুযায়ী তার চরিত্র বৈশিষ্ট্য একরকমের হয়। কিরকম? মুগ্ধা নায়িকার নবীন বয়স, অল্প বয়স, রতি বিষয়ে তার খুব বেশি আগ্রহ নেই, অল্প বয়স তো সেই জন্য। এবার যাদের অল্প বয়স হয়, লক্ষ্য করে দেখবেন অনেক সময়তেই তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না। তাই জন্য মুগ্ধা নায়িকা তিনি হলেন সখীগণের অধীন, তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না সব সময়, সেই মেন্টাল ম্যাচুরিটি তার আসেনি, তাই জন্য তিনি সখীগণের অধীন। রতি বিষয়ে লজ্জিতা, সে তো হবেনি, স্বাভাবিক, কারণ তার বয়স অল্প। এবং মানে বিমুখ, তিনি ভালো করে মান করতে পারেন না, তার অল্প বয়স, তিনি এখনো শিখে ওঠেননি যে মান কি করে করতে হয়। এরপরে আসুন মুগ্ধা নায়িকা। এর হলো প্রকাশমান যৌবন, মানে মুগ্ধা নায়িকার চেয়ে একটু বয়স বেশি। হুম, এই ধরনের নায়িকার মধ্যে লজ্জা এবং রতি বিষয়ে আগ্রহ দুটোই সমতুল্য থাকে। তার মানে একটা ব্যালেন্স লক্ষ্য করা যায়। মধ্যম লজ্জা থাকে, লজ্জা খুব বেশি থাকে না। মুগ্ধা নায়িকার লজ্জা অত্যন্ত বেশি থাকে, কিন্তু মুগ্ধা নায়িকার লজ্জা
এর নায়িকার লজ্জা থাকে মধ্যম প্রকৃতির, এই যে। এবং এই নায়িকার মান কিরকম হবে? মুগ্ধা নায়িকার লক্ষ্য করুন, তিনি মানে ছিলেন বিমুখ, তিনি মান করতেই জানেন না। অন্যদিকে মধ্যা নায়িকা, তার মান কিরকম হবে? এর মান হবে মৃদু বা কর্কশ, তিনি মোটামুটি পর্যায়ের মান করতে পারেন। এরপরে হলো প্রগল্ভা নায়িকা। প্রগল্ভা নায়িকা কিরকম? তার হলো পূর্ণ যৌবন, তার প্রতি বিষয়ে অত্যন্ত বেশি আগ্রহ হবে, আমরা বুঝতে পারছি, এবং তার লজ্জা কম হবে, এবং এর মান কিরকম হবে? মান হবে অতি কর্কশ। তাহলে আপনি ভেবে দেখুন, এই যে তিন প্রকার নায়িকা, একজনের নবীন বয়স, একজনের বয়স তার চেয়ে একটু বেশি, প্রকাশমান যৌবন যাকে আমরা বলি তারুণ্য, তরুণ বয়স, আর একজনের হলো পূর্ণ যৌবন। ওকে, এই তিনটে বয়স অনুযায়ী তিন রকমের চরিত্র আমরা লক্ষ্য করছি। আমরা শুরুতেই বললাম যে বয়স অনুযায়ী মানুষের চরিত্র পাল্টে যায়। এবার এই তিন প্রকার নায়িকার মধ্যে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য আমরা কাদের মধ্যে পাচ্ছি? যেখানে দেখুন ভারসাম্য রয়েছে, যেখানে ব্যালেন্স রয়েছে, সেটাই নিশ্চয়ই ভালো। তাহলে এই মধ্যা নায়িকা এর মধ্যেই আমরা সবচেয়ে ভালো বৈশিষ্ট্য পাচ্ছি, কারণ এর মধ্যে আমরা কিছুটা লজ্জাও পাচ্ছি, আবার কিছুটা রতি বিষয়ে আগ্রহও পাচ্ছি, একটা ব্যালেন্স পাচ্ছি, তাই তো? আরেকটা কথা, আমাদের যে কন্যকা নায়িকা ছিলেন, কন্যকা নায়িকারা কারা ছিলেন? সেই সব ব্রজবালা যাদের এখনো বিবাহ হয়নি, তাদের তো বয়স অল্প, তাই তো? তাহলে কন্যকা নায়িকা তারা সর্বদাই হবেন মুগ্ধা। ওকে, তাদের মধ্যে কিন্তু মধ্যা বা প্রগল্ভার বৈশিষ্ট্য পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ তাদের অল্প বয়স, তাদের এখনো বিবাহের বয়স হয়নি, তাদের এখনো বিবাহ হয়নি। তাই জন্য কন্যকা নায়িকা হবেন সর্বদাই মুগ্ধা। স্বকীয়া নায়িকার তিনটে ভাগ হবে, মুগ্ধা, মধ্যা, প্রগল্ভা। আর পররা নায়িকারও তিনটে ভাগ হবে, মুগ্ধা, মধ্যা, প্রগল্ভা। এই জায়গাটা আমরা আরেকবার দেখে নিই। এখানটায় দেখুন, এই যে, এক সেকেন্ড, আমরা নায়িকাকে তাহলে ভাগ করলাম স্বকীয়া এবং পরকীয়া। স্বকীয়া নায়িকার বয়স অনুযায়ী, মানে শ্রীকৃষ্ণের যারা বিবাহিত পত্নী, তাদের মধ্যে যাদের বয়স একটু কম, তারা কিরকম হবেন? তারা হবেন মুগ্ধা নায়িকা, তাই তো? তার চেয়ে শ্রীকৃষ্ণের বিবাহিত পত্নী রয়েছেন 16,108 জন, এক একজন নায়িকার এক এক রকম বয়স। তাহলে আরেকটু বয়স যাদের বেশি, তরুণ বয়স যাদের, তারা হবেন মধ্যা নায়িকা। আর যারা পূর্ণ যৌবনে রয়েছেন শ্রীকৃষ্ণের বিবাহিত পত্নী, তারা হবেন প্রগল্ভা নায়িকা। ওকে, কন্যকা নায়িকা, তার বয়স কম, তাহলে এরা হবেন সর্বদাই মুগ্ধা, এদের মধ্যে মধ্যা বা প্রগল্ভা দেখা যাবে না। আর পররা নায়িকা, অন্য ব্রজগোপীদের, অন্য মানে অন্য ব্রজগোপদের বিবাহিত পত্নী যারা, তাদেরও বয়স অনুযায়ী তিনটে ভাগে ভাগ করতে পারবো, মুগ্ধা, মধ্যা, প্রগল্ভা। ওকে, এবার দেখুন, এখনো পর্যন্ত আমরা যে ভাগটা করলাম, আমরা স্বকীয়া নায়িকা তিনটে ভাগ করলাম, মুগ্ধা, মধ্যা, প্রগল্ভা। পররা নায়িকা তিনটে ভাগ করলাম, মুগ্ধা, মধ্যা, প্রগল্ভা। এবং কন্যকা বা কন্যা, তাদের একটাই ভাগ হয়, সেটা হলো মুগ্ধা। আপনি যদি এই পর্যন্ত কথা বুঝে থাকেন, তাহলে আরেকটু এগোনো যাক। এই যে মধ্যা নায়িকা, তাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, ধীরা, অধীরা, ধীরা ধীরা। এবং স্ক্রল করতে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। এই যে প্রগল্ভা নায়িকা, তাকেও তিনটে ভাগে ভাগ করা যায়, ধীরা, অধীরা, ধীরা ধীরা। একইভাবে এই পররার আন্ডারে যে মধ্যা, তাকে আমি তিনটে ভাগে ভাগ করব, ধীরা, অধীরা, ধীরা ধীরা। এবং পররার আন্ডারে যে প্রগল্ভা, তাকেও তিনটে ভাগে ভাগ করব, ধীরা, অধীরা, ধীরা ধীরা। এবার এই টার্মিনোলজি গুলো আপনার কাছে নতুন, যে ধীরা, অধীরা, ধীরা ধীরা, এরা কারা? লক্ষ্য করে দেখুন, মুগ্ধা নায়িকা, তার আন্ডারে কিন্তু ধীরা, অধীরা, ধীরা ধীরা এরকম কোনো ভাগ হচ্ছে না। এবার এই টার্মিনোলজিটার একটু মানে বুঝে নেওয়া যাক। ধীরা মানে দেখুন, সেই ধরনের নায়িকা যারা অপরাধী প্রেমিককে উপহাস এবং বক্রোক্তি করেন। তার মানে কি? মানে ধরা যাক শ্রীকৃষ্ণ অন্য নায়িকার সঙ্গে উম, ঘুরে বেড়াচ্ছিলেন, এবং সেটা ধরা পড়ে গেছেন। ওকে, তাহলে শ্রীরাধা তখন তাকে যদি এরকম করেন যে তাকে ব্যঙ্গ করছেন, সার্কাস্টিক ভঙ্গিতে কথা বলছেন, উপহাস করছেন, তির্যক ভাবে, বক্রোক্তি মানে কি, তির্যক ভঙ্গিতে কথা বলছেন, যে ও আচ্ছা, এতক্ষণে তোমার আসার সময় হলো, এলেই বা কেন, ওখানেই যেখান থেকে এসছো ওখানেই তো থেকে যেতে পারতে। এটা একটা সার্কাস্টিক কমেন্ট, তাই তো? এই ধরনের উপহাস, বক্রোক্তি, তির্যকোক্তি, এইভাবে যে নায়িকা কথা বলেন, তিনি হলেন ধীরা। অধীরা নায়িকা কিরকম হবেন? তিনি সার্কাজমের ধার ধারেন না, তিনি ক্রোধ হলে সরাসরি কর্কশ বাক্য বলেন, তাকে আমি বলবো অধীরা। আর ধীরা ধীরা কাকে বলবো? তিনি একদিকে অশ্রু বিসর্জন করছেন, আবার অন্যদিকে বক্রোক্তিও করছেন, মানে
ধীরা ধীরা হলো, তার মধ্যে নাম শুনেই বোঝা যাচ্ছে ধীরার বৈশিষ্ট্যও রয়েছে, উপহাসমূলক উক্তিও তিনি করে থাকেন, আবার কিছুটা কর্কশ আচরণ, কান্নাকাটি করা, এগুলোও তিনি করে থাকেন। ওকে, তাহলে নায়িকা কিভাবে মান করছেন তার উপর ভিত্তি করে আমরা ধীরা অধীরা ধীরা ধীরা এই ভাগগুলো করে থাকি। এই যে নায়িকার মানের উপর ভিত্তি করে আমরা ধীরা অধীরা ধীরা ধীরা ভাগ করে থাকি। এবার আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের এই যে ভাগটা পড়েছিলাম মুগ্ধা নায়িকা, মুগ্ধা নায়িকার কি মান হয়? এই জায়গাটা দেখুন আরেকবার, এই যে মুগ্ধা নায়িকা হলো মানে বিমুখ, তাই তো? তাহলে মুগ্ধা নায়িকা যদি মানে বিমুখ হয়, তাহলে তার কি ধীরা অধীরা ধীরা ধীরা ভাগ হবে? না, ভাগ হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ মুগ্ধা নায়িকা তো মান করতেই জানে না। কিন্তু মুগ্ধা নায়িকা সে কিছুটা মান করতে জানে, এই যে মান মৃদু বা কর্কশ। আর এই যে প্রগল্ভা নায়িকা, তার মান হলো অতি কর্কশ। তাহলে মুগ্ধা এবং প্রগল্ভা এদের প্রত্যেকের তিনটা করে ভাগ হবে মানের ওপর ভিত্তি করে, ধীরা অধীরা ধীরা ধীরা। কিন্তু আমাদের মুগ্ধা নায়িকা, তার কোনো, সে যেহেতু মানই করতে জানে না, তার কোনো ভাগ হবে না। তাহলে পুরনো আমাদের এই ট্রি ডায়াগ্রামটা তার একবার আমরা ফিরে যাই, সেটা হলো এইরকম। স্বকীয় নায়িকা তিনটে ভাগ করেছিলাম, মুগ্ধা মুগ্ধা প্রগল্ভা। কৃষ্ণের নিজের বিয়ে করা যারা পত্নী, তাদের বয়স অনুযায়ী তিনটে ভাগ করলাম। আবার পরকীয়া নায়িকা, অন্যের বিবাহিতা যারা পত্নী, তাদেরও তিনটে ভাগে ভাগ করলাম, মুগ্ধা মুগ্ধা প্রগল্ভা। এবার মুগ্ধা নায়িকার কোনো ফার্দার ভাগ হচ্ছে না। কেন হচ্ছে না? তার যুক্তিটা কি? তার যুক্তি হলো এই যে মুগ্ধা নায়িকা মান করতে জানেন না। মানই যদি করতে না জানলেন, তাহলে ধীরা ও ধীরা 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 এই প্রসঙ্গই তো ওঠে না। কিন্তু মুগ্ধা এবং প্রগল্ভা, তারা মান করতে জানেন, তারা রাগ প্রকাশ করতে জানেন। কেউ রাগ প্রকাশ করেন সার্কাজমের মাধ্যমে, কেউ রাগ প্রকাশ করছেন কর্কশ বাক্যের মাধ্যমে, আবার কেউ রাগ প্রকাশ করছেন সার্কাজম প্লাস কর্কশ বাক্য, উভয়ের মাধ্যমে। এই বৈশিষ্ট্যের নিরিখে আমরা মুগ্ধাকে ভাগ করলাম ধীরা অধীরা ধীরা ধীরা, আমরা প্রগল্ভাকেও ভাগ করলাম ধীরা অধীরা ধীরা ধীরা। অন্যদিকে পরোরাকে, মুগ্ধা মুগ্ধা প্রগল্ভা তিনটে ভাগে ভাগ করেছিলাম। পরোরার যে মুগ্ধা, তাকেও ধীরা অধীরা ধীরা ধীরা, পরোরার যে প্রগল্ভা, তাকেও ধীরা অধীরা ধীরা ধীরা। এত রকম কথা আপনার যদি গুলিয়ে না গিয়ে থাকে এতক্ষণ পর্যন্ত, তাহলে আসুন এখনো পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, এখনো পর্যন্ত আমরা কতজন নায়িকার কথা পেলাম সেটা একটু আমরা কাউন্ট করে নিই। আমি একটা অন্য কালার চুজ করছি যাতে আমার বোঝাতে সুবিধা হয়। আচ্ছা, বেশ। এবার দেখুন, আমরা এতক্ষণ পর্যন্ত কতজন নায়িকার কথা পেয়েছি সেটা একটু কাউন্ট করছি, ঠিক আছে? আমরা এখানে পেলাম মুগ্ধা এক, এখানে পেলাম, আমরা গুনছি কিভাবে? শুধু এন্ড গুনছি, তাই তো? এখানে আমি মুদ্রাকে গুনবো না। কেন গুনবো না বলুন তো? কারণ মুদ্রার আন্ডারে তো ফার্দার ভাগগুলো রয়েছে। তাহলে এই যে মুদ্রা, এই মুদ্রাকে কিন্তু আমি কাউন্ট করব না, এটা কাটা। আমি কি গুনবো? এই মুদ্রার আন্ডারে যে ধীরা, সেটাকে গুনবো, মানে আমি এন্ড প্রোডাক্টটা গুনবো। কোনো কিছু থেকে যদি ব্রাঞ্চ বেরোচ্ছে, তাহলে সেইটাকে আমি গুনবো না। তাহলে এক, দুই, এখানে পেয়েছিলাম মুগ্ধা এক, দুই, তিন, এখানে হলো চার, তাই তো? এই যে প্রগল্ভা, একেও আমি গুনবো না। কেন গুনবো না? কারণ এর থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে, এই ব্রাঞ্চের এন্ড প্রোডাক্ট গুলো আমি গুনবো। এই, এই, এই। তাহলে এখনো পর্যন্ত আমরা কথা বলছি স্বকীয়া নায়িকা নিয়ে। স্বকীয়া নায়িকার আপনি কতগুলো ভাগ পেলেন? মুগ্ধা এক, এখানে ধীরা অধীরা ধীরা ধীরা, এখানে ধীরা অধীরা ধীরা ধীরা। তাহলে তিন আর তিনে ছয়, আর একে সাত। তাহলে স্বকীয়া নায়িকার আমার ভাগ কত? স্বকীয়া নায়িকার ভাগ হলো সাত, রাইট? এবার আসুন পরকীয়ার হিসাবটা একটু বুঝে নেওয়া যাক। পরকীয়া নায়িকা, কন্যকা বা কন্যা, তার একটাই ভাগ হয়, সেটা হলো মুগ্ধা। মুগ্ধাকে ফার্দার ধীরা 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 করা যায় না কেন? আমরা বলেছি কারণ মুগ্ধা নায়িকা মান প্রকাশ করতে জানে না। তাহলে মানের নিরিখে ভাগ, মানই যদি প্রকাশ করতে না জানলো, তাহলে সার্কাজম কর্কশ বাক্য ইত্যাদি তো প্রসঙ্গই ওঠে না। তাহলে এটা একটাই ভাগ, কন্যকা বা কন্যা তার একটাই ভাগ। ওকে, তাহলে পরকীয়া নায়িকার মধ্যে এবার আমি গুনছি। কন্যকা পেলাম এক, এটা পরকীয়ার ভাগ। ওকে, এবার আসুন পরোরা। পরোরাতে আছে একজন মুগ্ধা, এটাকে দাঁড়ান এক সেকেন্ড। এই যে পরোরাতে আছে মুগ্ধা, এটা কোনো প্রযুক্তিগত কারণে আমি, আচ্ছা হয়েছে, এই যে এটা হলো আমার দুই। ওকে, এবার দেখুন মধ্যা, এই মধ্যাটাকে কি আমি গুনবো? না, এটাকে গুনবো না, কারণ এর থেকে তো ব্রাঞ্চ বেরিয়েছে। ব্রাঞ্চ বেরোলে ব্রাঞ্চটাকে আমি গুনবো। এই যে ধীরা, এই যে অধীরা, এই যে ধীরা ধীরা। ওকে, তাহলে ধীরা হলো তিন,
অধীরা হলো 4 নম্বর নায়িকা, এই ধীরা ধীরা হলো 5 নম্বর নায়িকা। আশা করি বোঝা যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে না। এরপর আসুন প্রগল্ভা। প্রগল্ভাকে কি আমি গুনবো? না, গুনবো না, কারণ এর থেকে ব্রাঞ্চ বেরিয়েছে। ব্রাঞ্চগুলোকে আমি গুনবো। এই যে ধীরা, এটা হলো 6, এই যে অধীরা, এটা হলো আমার 7, এই যে ধীরা ধীরা, এটা হলো আমার 8। ওকে, তাহলে ফাইনালি আমার এখানে 8 অব্দি আমি পাচ্ছি। তাহলে আমার স্বকীয়া নায়িকা পেয়েছিলাম 7 রকম, এবং পরকীয়া নায়িকা পেলাম পরকমের 8 রকম। তাহলে আমার সামগ্রিকভাবে এখনো পর্যন্ত আমি এই সেকেন্ড ব্র্যাকেটের উপরে নায়িকা পেলাম করকম, স্বকীয়া পেয়েছি 7, পরকীয়া পেয়েছি 8। তাহলে এখনো পর্যন্ত আমি নায়িকা পেলাম 15 রকম। ওকে, এই 15 রকম নায়িকার প্রত্যেকে আবার অষ্টনায়িকা, এই অষ্টনায়িকার ভাগের মধ্যে দিয়ে যেতে পারে। এই অষ্টনায়িকাগুলো কি কি? অভিসারিকা, অষ্টনায়িকা তো পরিচিত জিনিস, আপনারা সকলে জানেন। অভিসারিকা, বাষ্পসজ্জিকা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, প্রসিত ভর্তিকা, স্বাধীন ভর্তিকা। তাহলে 15 প্রকার নায়িকা, প্রত্যেকের যদি আবার মানে এই 15 প্রকার নায়িকা যে কোনো একটা নায়িকা আপনি নিন, র্যান্ডম বেছে নিন। ধরা যাক আপনি নিলেন মধ্যা, মধ্যার আন্ডারে আপনি নিলেন ধীরা ধীরা। হ্যাঁ, মধ্যার আন্ডারে এই ধীরা ধীরা নায়িকা র্যান্ডম আমরা বেছে নিলাম, অন্য কিছু নিতে পারতাম, প্রগল্ভার আন্ডারেও ধীরে ধীরে নিতে পারতাম, কি অধীরা নিতে পারতাম, ডাজ নট ম্যাটার। মধ্যাহ্ন আন্ডারে ধরা যাক আমি ধীরা ধীরা নিলাম। এবার এই ধীরা ধীরা নায়িকা কি করবে? সে যখন অভিসার করছে তাকে বলবো অভিসারিকা। সে যখন শয্যা সাজাচ্ছে তখন তাকে আমি বলবো বাসকসজ্জিকা। এইভাবে এই 15 প্রকার নায়িকার প্রত্যেক নায়িকা আবার 8টা ধাপের মধ্যে দিয়ে যেতে পারে। তাহলে আমার টোটাল নায়িকার ভাগ হলো কত? 15 গুণ 8 ইকুয়াল টু 120। এবার এই অষ্টনায়িকাগুলো আপনারা জানেন, তাও বোঝার সুবিধার্থে আমি আরেকবার অষ্টনায়িকা ভাগগুলো কিরকম হয় আপনাদের বলে দিচ্ছি। এই পয়েন্টটা তো আমরা অলরেডি বলেছি যে কন্যা নায়িকা, কন্যা বা কন্যকা নায়িকা সর্বদাই মুগ্ধ হন, তাই জন্য মধ্যা বা প্রগল্ভা হওয়া তার পক্ষে সম্ভব নয়, এটা আমরা জানি। যাই হোক, অষ্টনায়িকার প্রসঙ্গে আসুন। অষ্টনায়িকা কিরকম হয়? অভিসারিকা কাকে বলে? যিনি নিজে অভিসার করেন অথবা প্রেমিককে অভিসার করান। অভিসারিকা নায়িকা উজ্জ্বল নীলমণি অনুসারে দু রকমের হয়, জ্যোৎস্নী এবং তামসী। জ্যোৎস্নী মানে যিনি জ্যোৎস্নার রাতে শুক্লপক্ষে শুক্ল বেশে অভিসার করেন, মানে জ্যোৎস্নার মধ্যে যিনি অভিসার করছেন তার পোশাকটা কিরকম হবে? সাদা রঙের হবে, তাই না? আর তামসী কিরকম? যিনি কৃষ্ণপক্ষে কৃষ্ণ বেশে অভিসার করছেন। এবার অভিসারিকা নায়িকার বৈশিষ্ট্য কি? তিনি যখন অভিসার করবেন তিনি নিশ্চয়ই অলংকার পরবেন না, কারণ নিঃশব্দ প্রয়োজন, ঝমঝম করে অলংকার পরে গেলে হবে না। তিনি অবগুণ্ঠনবতী হবেন, ঘোমটা দিয়ে থাকবেন, কারণ তিনি আত্মপরিচয় গোপন করতে চান, এবং তার সঙ্গে থাকবে একজন মাত্র সখী, কারণ সখীদের দল নিয়ে গেলে কোলাহল সৃষ্টি হবে, সেটা অভিসারের পক্ষে ভালো নয়। অভিসারিকার পরে এই পুরোটাতে দেখুন অষ্টনায়িকার মধ্যে দিয়ে আসলে একটা স্টোরি বলা হচ্ছে। এবার স্টোরিটাকে আপনি ফলো করার চেষ্টা করুন। নায়িকা অভিসারে গেলেন, তাহলে ঠিক আছে, তারপর কুঞ্জে পৌঁছেছেন। এবার নায়িকা কি করছেন? কুঞ্জটাকে সাজিয়ে গুজিয়ে রাখছেন। শ্রীকৃষ্ণ আসবেন, এই হলো নায়িকার প্রত্যাশা। তিনি নিজেকে সাজাচ্ছেন এবং বাসগৃহ সাজিয়ে রাখছেন। এই নায়িকার বৈশিষ্ট্য কি? কেলির সংকল্প, কেলি মানে লীলা, লীলার সংকল্প, কান্ত পথ নিরীক্ষণ। কান্ত মানে প্রেমিক, শ্রীকৃষ্ণ যে পথে আসবেন সেই পথের দিকে তিনি তাকিয়ে রয়েছেন, বাসকসজ্জিকা নায়িকা। তাহলে অভিসারিকা নায়িকা অভিসার করলেন, তারপরে তিনি পৌঁছলেন কুঞ্জে, গিয়ে কুঞ্জটাকে তিনি সাজালেন। এটা হলো বাসগসজ্জিকা নায়িকা। এইবার কৃষ্ণ আসছেন না, আমরা তো বললাম একটা স্টোরি, আপনি স্টোরিটাকে ফলো করার চেষ্টা করুন। কৃষ্ণ আসছেন না, নায়িকা উৎকণ্ঠিতা হয়ে পড়েছেন, শ্রীকৃষ্ণের জন্য তিনি উৎসুক হয়ে অপেক্ষা করছেন। শ্রীকৃষ্ণ বহুক্ষণ আসেননি। তাহলে নায়িকার মধ্যে কি লক্ষণ দেখা যাবে? গাত্রকম্প, তার গা কাঁপবে, অনাগমনের হেতু চিন্তা। নায়িকা ভাববেন যে কৃষ্ণ কেন আসছেন না, তার মনে দুঃখ হবে, অশ্রু বিসর্জন করবেন ইত্যাদি। এবার কৃষ্ণের জন্য অনেকক্ষণ ওয়েট করলেন, ওই যখন ওয়েট করছেন নায়িকা তখন তাকে আমি বলবো উৎকণ্ঠিতা নায়িকা। ফাইনালি কৃষ্ণ কি এলেন? না, কৃষ্ণ এলেন না। কৃষ্ণ যখন এলেন না এইটা নিশ্চিত হয়ে গেল, তখন তাকে আমি বলবো বিপ্রলব্ধা নায়িকা। এখানে নায়িকা ব্যথিত, কৃষ্ণ এলেন না, ব্যথিত তো হবেনি। তিনি চিন্তা করছেন, অশ্রু বিসর্জন করছেন, ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন, মূর্ছা যাচ্ছেন ইত্যাদি হলো তার বৈশিষ্ট্য। তারপরে কৃষ্ণ এলেন না তা না, তারপরে দেখা গেল কৃষ্ণ সেই রাত্রে এলেন না, তিনি পরের দিন সকালে এলেন। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে যে নায়িকা রয়েছেন তাকে আমি বলবো খণ্ডিতা নায়িকা, যে শ্রীকৃষ্ণ পরের দিন সকালে এলেন এবং তার শরীরে অঙ্গে ভোগাঙ্ক চিহ্ন, অন্য নায়িকার চিহ্ন শ্রীকৃষ্ণের শরীরে, নখের দাগ ইত্যাদি।
তখন আমাদের নায়িকা, তার কি বৈশিষ্ট্য হবে? তিনি রেগে যাবেন। অন্য নায়িকার ভোগাঙ্গ চিহ্ন দেখলে তিনি তো রেগে যাবেন, ক্রোধ হবে, দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন, তিনি মৌন অবলম্বন করবেন। রেগে গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি কথা বলতে চাইবেন না, তাই তো? ইনি হলেন খণ্ডিতা নায়িকা। তারপরে শ্রীকৃষ্ণের সঙ্গে একচোট ঝগড়া হয়ে গেল। এবার সখীদের সামনে শ্রীকৃষ্ণকে তিনি কটু কথা বলেছেন, শ্রীকৃষ্ণ অপমানিত হয়ে ফিরে গেছেন। এখন নায়িকার মনে অনুতাপ হচ্ছে। এই যে নায়িকা, তাকে বলা হবে কলহান্তরিতা নায়িকা। তার বৈশিষ্ট্য কি? মানে ঝগড়ার পরের সিচুয়েশনটা, ঝগড়ায় রাগের মাথায় কঠিন কঠিন কথা বলে দিয়েছেন, এখন মনে দুঃখ হচ্ছে। এই কলহান্তরিতা নায়িকার বৈশিষ্ট্য কি? তার গ্লানি হবে, আত্মগ্লানি হবে, তিনি প্রলাপ বকবেন, সন্তাপ হবে, মানে মনে দুঃখ হবে, এটসেট্রা। তারপরে প্রসিত ভর্তিকা নায়িকা। নায়ক দূর দেশে গেছেন, নায়ক অন্য কোথাও গেছেন, হয়তো মথুরায় গেছেন কি অন্য কোথাও গেছেন। নায়িকার কি সিচুয়েশন হবে? তিনি, তার মনে দৈন্য দেখা যাবে, কৃশতা, খাবেন না, রোগা হয়ে যাবেন, মালিন্য, মলিন হয়ে যাবেন, জাগরণ, রাত্রিরে ঘুম আসবে না, ইত্যাদি। একে বলা হয় প্রসিত ভর্তিকা নায়িকা। আর স্বাধীন ভর্তিকা নায়িকা, স্বাধীন ভর্তিকা নায়িকা হলো যেখানে কান্ত নায়িকার অধীন, মানে নায়ক যেখানে নায়িকার অধীন, নায়িকা তখন কি করবেন? জলকেলি করবেন, কুসুম চয়ন করবেন, বনে ঘুরে বেড়াবেন, ইত্যাদি। এবার লক্ষ্য করে দেখুন, এই যে ৮ রকমের নায়িকার কথা আমরা বললাম, এই ৮ রকমের নায়িকার মাধ্যমে আসলে একটা কন্টিনিউয়াস স্টোরিকে আমরা ফলো করছি, তাই তো? এই যে ৮ রকমের নায়িকার কথা আমরা বললাম, এই ৮ রকমের নায়িকার মাধ্যমে একটা কন্টিনিউয়াস স্টোরিকে আমরা ফলো করছি। এবার লক্ষ্য করুন, নায়িকা যখন অভিসার করছেন, তখন তিনি কি আনন্দিত? হ্যাঁ, তিনি অভিসারে যাচ্ছেন, তিনি অবশ্যই আনন্দিত। তাই একে আমরা বলবো হৃষ্টা। হৃষ্টা মানে আনন্দিত, হ্যাপি। আচ্ছা, নায়িকা যখন বাসগসজ্জিকা অবস্থায় রয়েছেন, কুঞ্জ সাজাচ্ছেন, তখন কি তিনি আনন্দিত? হ্যাঁ, অফকোর্স, তখনও তাকে আমরা বলবো হৃষ্টা। কিন্তু তিনি যখন উৎকণ্ঠিত অবস্থায় রয়েছেন, শ্রীকৃষ্ণ আসছেন না, ওয়েট করছেন, তখন তো তিনি হৃষ্টা নন, তখন তিনি হলেন খেদান্বিতা। খেদ মানে দুঃখ, কষ্ট। যখন বিপ্রলব্ধা, কৃষ্ণ এলেন না, তখনও নায়িকা খেদান্বিতা। খণ্ডিতা, কৃষ্ণ পরের দিন সকালবেলায় এলেন, তখন নায়িকা কিরকম হবেন? খেদান্বিত হবেন, মনে কষ্ট। আচ্ছা, কৃষ্ণের সঙ্গে ঝগড়া হয়ে গেল, তখন নায়িকা কিরকম অবস্থায় থাকবেন? খেদান্বিত অবস্থায় থাকবেন। কৃষ্ণ দূরে চলে গেছেন, কোথাও মথুরা বা অন্য কোথাও চলে গেছেন, প্রসিত ভর্তিকা নায়িকা, তখন নায়িকা কিরকম অবস্থায় থাকবেন? অবশ্যই খেদান্বিত অবস্থায় থাকবেন। এবং স্বাধীন ভর্তিকা, যখন শ্রীকৃষ্ণ নায়িকার অধীনে রয়েছেন, তখন নায়িকা কিরকম থাকবেন? হৃষ্টা অবস্থায় থাকবেন, হ্যাপি থাকবেন, তাই তো? তাহলে এই যে অষ্টনায়িকা, তার হ্যাপিনেসের হিসাব যদি আমি নিই, দেখি অষ্টনায়িকার মধ্যে হৃষ্টা অবস্থা রয়েছে ৩টে: অভিসারিকা, বাসকসজ্জিকা, স্বাধীন ভর্তিকা। এই ৩টা হলো হৃষ্টা। আর বাকি যে ৫টা পড়ে রইল, সেটা হলো খেদান্বিতা। এই ৩ আর ৫-এ হলো ৮। যাই হোক, আমার তাহলে অষ্টনায়িকা সম্পর্কে পড়া হয়ে গেল। আমাদের মূল মূল যে ট্রি ডায়াগ্রাম বা চার্ট, সেটাতে আরেকবার আমরা ফিরে আসি। দাঁড়ান, এই যে এটা আমরা পড়ছিলাম, তাহলে আমরা ১৫ প্রকার নায়িকা পড়েছিলাম, ১৫-র হিসেবটা আমরা দিয়েছি। সেই প্রত্যেক প্রকার নায়িকা আবার ৮টা পর্যায়ের মধ্যে দিয়ে যেতে পারেন, যাকে বলা হচ্ছে অষ্টনায়িকা। তাহলে আমরা নায়িকা পেলাম কত? ১৫ গুণ ৮ ইকুয়াল টু, আমরা নায়িকা পেলাম ১২০ প্রকার। এবার এই ১২০ প্রকার নায়িকা, তাদের আবার প্রত্যেকের ৩টে ভাগ হয়: উত্তমা, মধ্যমা, কনিষ্ঠা। কথাটার মানে কি? উত্তমা, মধ্যমা, কনিষ্ঠার ডেফিনিশনটা আমরা একটু শিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো এইরকম, দেখুন, যে নায়িকা শ্রীকৃষ্ণের প্রতি প্রেম অনুসারে, এই ১২০ প্রকার নায়িকাকে আমরা ৩টে ভাগে ভাগ করছি: উত্তমা, মধ্যমা, কনিষ্ঠা। উত্তমা কাকে বলবো? যে নায়িকা শ্রীকৃষ্ণের সুখের জন্য নিজের সমস্ত ধরনের কাজ বিসর্জন দিতে পারেন, তিনি হলেন উত্তমা নায়িকা। উত্তমা নায়িকা রেগে গেলেও তীব্র অসূয়া, বিদ্বেষ, ঈর্ষা এগুলো প্রকাশ করবেন না, এবং শ্রীকৃষ্ণের কষ্ট দেখলে তার হৃদয় বিদীর্ণ হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণ অন্তপ্রাণ, এই ধরনের নায়িকা হলেন উত্তমা নায়িকা। অন্যদিকে মধ্যমা নায়িকা কি? তার মধ্যে একটু বেশি মান করার প্রবণতা দেখা যাবে, এবং শ্রীকৃষ্ণের অপরাধ স্মরণ করে তিনি ঈর্ষান্বিত হবেন। তাহলে একেবারে শ্রীকৃষ্ণ অন্তপ্রাণ তিনি নন, তিনি হলেন মধ্যমা নায়িকা। আর কনিষ্ঠা নায়িকা কিরকম? তিনি হলেন পুরাতন মান ভুলতে পারছেন না, মানে ১ বছর আগে শ্রীকৃষ্ণ হয়তো একটা কোনো বেফাস মন্তব্য করেছিলেন, কনিষ্ঠা নায়িকা এখনো সেই মন্তব্যটি মনে রেখে রাগ দেখাচ্ছেন, পুরনো কথা অত্যন্ত বেশি মনে রাখেন, ইনি হলেন কনিষ্ঠা নায়িকা। তাহলে
আমাদের এই যে চার্টে আমরা পেয়েছিলাম 15 প্রকার নায়িকা, অষ্টনায়িকা দিয়ে গুণ করেছিলাম, টোটাল হলো 120 প্রকার নায়িকা। 120 প্রকারের আবার প্রত্যেকের 3টে ভাগ হয়, উত্তমা, মধ্যমা, কনিষ্ঠা। তাহলে 120 ইন্টু 3 টোটাল হলো 360 প্রকার নায়িকা। আমি পুরো জিনিসটা একবার সামারাইজ করে আপনাকে বলে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। বিষয়টা হলো এরকম, আমার নায়িকাকে আমি দুটো ভাগে ভাগ করলাম। দেখুন, স্বকীয়া, পরকীয়া। হুম, স্বকীয়া নায়িকা, তার কৃষ্ণের নিজের বিয়ে করা বউ যারা, তাদের আমরা বয়স অনুযায়ী 3টে ভাগে ভাগ করলাম। মুগ্ধা, মধ্যা, প্রগল্ভা। বয়স অনুযায়ী তাদের চরিত্র বৈশিষ্ট্য আলাদা হয়ে যাবে। এবার মান অনুযায়ী আমরা আবার 3টে ভাগে ভাগ করলাম, ধীরা, অধীরা, ধীরা ধীরা। মুগ্ধা যেহেতু মান করতে পারে না, তার কোনো ভাগ নেই। মধ্যা এবং প্রগল্ভা মান করতে পারে, তাই জন্য তাদের মান করতে পারেন, তাই জন্য তাদের 3টে করে ভাগ। মধ্যার হলো ধীরা, অধীরা, ধীরা ধীরা। প্রগল্ভারও হলো ধীরা, অধীরা, ধীরা ধীরা। তাহলে স্বকীয়া নায়িকা আমি পেলাম এদিকে মুগ্ধা, মধ্যার আন্ডারে 3জন ধীরা, অধীরা, ধীরা ধীরা। প্রগল্ভার আন্ডারে 3জন ধীরা, অধীরা, ধীরা ধীরা। তাহলে স্বকীয়া নায়িকা আমি মোট পেলাম 7জন। ঠিক একইভাবে পরকীয়া নায়িকা, শ্রীকৃষ্ণের নিজের বিবাহিত পত্নী, তারা যদি 7 রকমের হন, তাহলে পররা নায়িকা যারা, অন্যের বিবাহিতা পত্নী, তাদেরও 7টা ভাগ হবে। তাহলে 7 আর 7 14। আর বাকি রয়েছেন কন্যকা নায়িকা, তিনি সর্বদাই মুগ্ধা, আরেকটা ভাগ মিলে হলো 15, তাই তো? তাহলে আমার এখনো পর্যন্ত আমরা ভাগ পেলাম 15। এই 15 প্রকার নায়িকা প্রত্যেকে অষ্টনায়িকা হতে পারে। তাহলে 15 ইন্টু 8 120। এই 120 প্রকার নায়িকা আবার পুরনো মান মনে রাখেন কিনা, কৃষ্ণ অন্ত প্রাণ কিনা ইত্যাদির উপর ভিত্তি করে তাদের 3টে ভাগ করলাম, উত্তমা, মধ্যমা, কনিষ্ঠা। অর্থাৎ সর্বমোট 360 প্রকার নায়িকা। এবার আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই যে 360 প্রকার নায়িকা আমরা পেলাম, শ্রীরাধার মধ্যে এই 360 প্রকার নায়িকার প্রত্যেকের বৈশিষ্ট্যই কি পাওয়া যায়? মানে আমরা যখন নায়কভেদ প্রকরণ পড়েছিলাম, আমরা কি পড়েছিলাম যে সমস্ত ধরনের নায়কই হতে পারেন শ্রীকৃষ্ণ, তাই তো? নায়কভেদ প্রকরণ পড়ার সময় 96 প্রকার নায়কের কথা আমরা পড়েছিলাম, এবং আমরা বলেছিলাম যে কোনো নায়কের উদাহরণ আপনি যদি ভুলে যান, আপনি নিশ্চিন্তে শ্রীকৃষ্ণের নাম বলতে পারেন, কারণ সমস্ত ধরনের নায়কের বৈশিষ্ট্যই শ্রীকৃষ্ণের মধ্যে বিদ্যমান। এবার নায়িকার কথাই আছে। নায়ক ছিলেন আমার টোটাল 96 প্রকার, আমার নায়িকা রয়েছেন টোটাল 360 প্রকার। এবার এই 360 প্রকার নায়িকার সমস্ত ধরনের নায়িকার উদাহরণেই কি শ্রীরাধার নাম বলা যায়? তার অ্যান্সার হলো না, বলা যায় না। কেন বলা যায় না? লক্ষ্য করে দেখুন, কতগুলো ভাগ রয়েছে যে ভাগগুলো শ্রীরাধার জন্য প্রযোজ্য নয়। কোনগুলো? ধরে যাক আমি বলছি আপনাকে, এই যে কন্যকা নায়িকা। এবার রাধিকার তো বিবাহ হয়ে গেছে, তাই তো? তাহলে কন্যকা, এই যে ভাগটা, এটা, এটার উদাহরণ কি শ্রীরাধার নাম বলা যাবে? না, এইটার উদাহরণে শ্রীরাধার নাম বলা যাবে না, তাই তো? কারণ রাধিকা তো কন্যকা নন। আচ্ছা, এই যে স্বকীয়া নায়িকা, কৃষ্ণের নিজের বিবাহিতা পত্নী, এই স্বকীয়া নায়িকার উদাহরণে কি শ্রীরাধার নাম বলা যাবে? না, প্রশ্নই ওঠে না, কারণ রাধা শ্রীকৃষ্ণের নিজের বিবাহিতা পত্নী নন। আচ্ছা, এইখানে যে আমরা কনিষ্ঠা নায়িকার কথা বললাম, যিনি পুরনো রাগ মনে রাখেন, হ্যাঁ, 1 বছর আগে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন মনে রাখেন, এই যে কনিষ্ঠা নায়িকার কথা বললাম, তার চরিত্র তো খুব একটা ভালো নয়, পুরনো রাগ মনে রাখা তো কোনো কাজের কথা নয়। তাহলে কনিষ্ঠা নায়িকার উদাহরণে কি শ্রীরাধার নাম বলা যাবে? না, বলা যাবে না। তাহলে সমস্ত ধরনের নায়কই হতে পারেন শ্রীকৃষ্ণ, কিন্তু সমস্ত ধরনের নায়িকার উদাহরণে শ্রীরাধার নাম বলা যায় না। এই জন্য এরকম একটা কথা বলা হয়ে থাকে, একদম শেষ অংশে আমরা চলে যাই, বলা হয় যে দেখুন, নায়িকাদের এই যে 360 প্রকার প্রভেদ, তার প্রায়শ সবকটাই রাধিকার মধ্যে পাওয়া যায়। প্রায় সবকটাই রাধিকার মধ্যে পাওয়া যায়, কিন্তু রাধিকার মধ্যে একেবারে সবকটা পাওয়া যায় না। রাধিকার মধ্যে কোনগুলো পাওয়া যায় না? স্বকীয়া নায়িকা পাওয়া সম্ভব নয়, কারণ রাধিকা তো নিজের বিবাহিত পত্নী নন। কন্যকা নায়িকা, কারণ রাধিকা অন্যের বিবাহিত পত্নী, তাই তিনি কন্যকাও নন। এবং কনিষ্ঠা তিনি নন, কারণ রাধিকা পুরনো রাগ মনে রাখছেন, এরকম খারাপ চরিত্র, এটা রাধিকার চরিত্র নয়, তাই তো? তাই জন্য আমরা এইভাবে বলে থাকি যে নায়িকাদের প্রায় সমস্ত বৈশিষ্ট্যই রাধিকার মধ্যে পাওয়া যায়। প্রায় কথাটা কেন ব্যবহার করতে হয়? কারণ কিছু কিছু এমন বৈশিষ্ট্য রয়েছে যেগুলো রাধিকার ওপর প্রযোজ্য নয়। এই হলো আমার নায়িকাভেদ প্রকরণ। একটা খালি টার্মিনোলজি বাদ আছে, সেটা আপনাকে বলে দিই। আমরা যখন স্বাধীন ভর্তিকা নায়িকার কথা বলেছিলাম, স্বাধীন ভর্তিকা মনে আছে, যেখানে নায়িকা হলেন নায়কের অধীন, তাই তো? এই স্বাধীন ভর্তিকা নায়িকার কথা যখন বলেছিলাম, যদি এরকম পরিস্থিতি হয় যে স্বাধীন ভর্তিকা নায়িকাকে শ্রীকৃষ্ণ এক মুহূর্তের জন্য ত্যাগ করতে পারছেন না,
শ্রীকৃষ্ণ নায়িকার অধীনে তো বটেই, নায়িকার এত বেশি অধীনে যে নায়িকাকে এক মুহূর্তের জন্য তিনি ত্যাগ করতে পারছেন না। তখন সেই ধরনের নায়িকাকে একটা বিশেষ নামে ডাকা হয়, তাদের বলা হয় মাধবী। এটা বৈষ্ণব পদাবলীর একটা বিশেষ পরিভাষা, আমরা সেটাও বলে দিলাম। তাহলে এই হলো আমার সামগ্রিকভাবে নায়িকাভেদ প্রকরণ সম্পর্কিত আলোচনা।